ব্র্যাডম্যানের হাত থেকে ব্যাট ছিটকে গেছিল তার বল নাকি শোনা যায়। বলে এত ফোর্স ছিল ব্র্যাডম্যানের হাত থেকে ব্যাট ছিটকে বেরিয়ে গেছে। হচ্ছে ভদ্রলোকের নাম হচ্ছে, ভদ্রলোক কিনা জানি না, বেশ কিছু লোক আছেন তারা তাকে ভদ্রলোক বলে মনে করেন না, ইয়ান চ্যাপেল। 1868 সালে অস্ট্রেলিয়ার প্রথম যে ক্রিকেট দল ইংল্যান্ডে খেলতে যায় সেটা কিন্তু পুরোপুরি আদিবাসীদের দল। নমস্কার, বিলোরিতে আবার আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আবার আমাদের সঙ্গে রয়েছেন মিস্টার কলরব রায়। কলরব দা, আপনাকে বিলোরিলে আবার স্বাগত। নমস্কার। আজকে এই ভরার টি-20 সিরিজের মাঝখানে আমাদেরকে বাধ্য হয়ে আবার একটুখানি ফিরে যেতে হচ্ছে সদ্য সমাপ্ত বর্ডার গাভাস্কার ট্রফিতে। আমরা প্রত্যেকেই জানি এবং আমরা বর্ডার গাভাস্কার ট্রফির থেকে আমাদের ভারতীয় দলের জন্য যে পজিটিভ সাইডটা উঠে এসেছে একমাত্র সেটা হচ্ছে জসপ্রীত বুমরা 5 ম্যাচে 32 উইকেট নিয়ে সিরিজের সেরা হয়েছে। এইটার মধ্যে এইটা দেখতে গিয়ে আমরা অনেকেই হয়তো বলতে পারেন ওভারলুক করে গেছি যে বিষয়টা, সেটা হচ্ছে, এবং যেটা কিছুদিন আগে রবিচন্দ্রন অশ্বিন তার নিজের ইউটিউবে বলেছেন বা কতটা সাক্ষাৎকারে বলেছেন যে ভারতকে সিরিজ হারার পেছনে একটা বড় কারণ হচ্ছে স্কট বোল্যান্ড। অস্ট্রেলিয়ার পক্ষে যিনি 5টা টেস্টের মধ্যে 3টে টেস্ট খেলেছেন এবং 21টা উইকেট তুলে নিয়েছেন, একটা বড় সড়ো ভূমিকা পালন করেছে। এবং এই স্কট বোল্যান্ড অ্যাকচুয়ালি অস্ট্রেলিয়ার হয়ে খেলা, কলরব দা আমি ভুল বললে আপনি ঠিক করে দেবেন, সম্ভবত দ্বিতীয় পুরুষ টেস্ট দলের সদস্য জেসন গিলেস্পির পরে যিনি আদিবাসী সমাজ থেকে বা ইংরেজিতে বললে যেটা অ্যাবরিজিনাল অস্ট্রেলিয়ান কমিউনিটি থেকে উঠে এসেছে। আজকে আমাদের আলোচনার বিষয় অ্যাবরিজিনাল অস্ট্রেলিয়ানস এবং তাদের ক্রিকেট খেলার চর্চা বা ইতিহাস। কি বলবেন কলরব দা? স্কট বোল্যান্ডের শরীরে আদিবাসী রক্ত আছে। ওর চেহারাটা দেখলেও, যারা বিশেষ করে মুখমণ্ডলটা দেখলে বোঝা যায় যে টিপিক্যাল ওয়েস্টার্নারদের মতো বা সাবকন্টিনেন্টাল লোকদের মতো চেহারাটা নয়, সেটা মুখমণ্ডলটা আছে আর কি। ওর পূর্বপুরুষ অস্ট্রেলিয়ার অ্যাবরিজিন ছিলেন বলে জানা যায়, এবং যেটা বলেছে একদমই ঠিক। দ্বিতীয় হচ্ছেন স্কট বোল্যান্ড, আর প্রথম যিনি, তার নামটা আমরা অনেকেই জানি, ম্যাকগ্রার সঙ্গে বলি ওপেন করতেন, টেস্ট ম্যাচে নাইট ওয়াচম্যান নেমে ডাবল সেঞ্চুরি করে গেছেন, জেসন গিলেস্পি। এক্স্যাক্টলি। তিনি হচ্ছেন প্রথম পুরুষ টেস্ট ক্রিকেটার যিনি অস্ট্রেলিয়ার হয়ে খেলেন এবং যার শরীরে অ্যাবরিজিনাল ব্লাড বা অ্যাবরিজিনাল রক্ত আছে আর কি। আমিও যখন বললাম পুরুষ কথাটাকে আলাদা করে মেনশন করলাম, আপনিও যখন বললেন পুরুষ কথাটাকে আলাদা করে মেনশন করলেন। মহিলাদের ক্ষেত্রে, মহিলা ক্রিকেটের ক্ষেত্রে অস্ট্রেলিয়ায় এই সিনারিটা কেমন বা এই চিত্রটা কেমন? চিত্রটার মধ্যে অ্যাকচুয়ালি অস্ট্রেলিয়ার হয়ে খেলা প্রথম ক্রিকেটার যার শরীরে অ্যাবরিজিনাল রক্ত আছে তিনি হচ্ছেন এক মহিলা। 1958 সালে মেলবোর্নে ইংল্যান্ডের সঙ্গে একটা টেস্ট ম্যাচে খেলেছিলেন ফেইথ টমাস। ফেইথ টমাস হচ্ছেন প্রথম অ্যাবরিজিনাল অস্ট্রেলিয়ান ক্রিকেটার যিনি টেস্ট ম্যাচ খেলেন, মহিলা অবশ্যই। আর এখন যারা খেলেন তাদের মধ্যে একজনের নাম যারা মহিলা ক্রিকেট ফলো করেন নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, অ্যাশলি গার্ডনার, যিনি এখন অস্ট্রেলিয়ার হয়ে খুবই ভালো খেলছেন। এই 4 জন অস্ট্রেলিয়ার হয়ে অ্যাবরিজিন রক্তের এরা টেস্ট ম্যাচ খেলেছেন, 2 জন পুরুষ 2 জন মহিলা। আর এই প্রসঙ্গে আমি আরো 2 জনের নাম করব যাদের নামটা আন্তর্জাতিক স্তরে যারা ক্রিকেটের খবর রাখেন তারা জানেন। তারা 2 জনও অ্যাবরিজিনাল ব্লাডেরই, মানে পুরোপুরুষ অ্যাবরিজিন। একজন হচ্ছে এখন খেলেন সাদা বলের ক্রিকেটে, মাঝে মধ্যে নাম শোনা যায় অস্ট্রেলিয়ার হয়ে, ডার্সি শট। আর আরেকজন খেলে গেছেন 2010, 11, 12 এরকম সময়, তিনি আইপিএলও খেলে গেছেন, ড্যান ক্রিশ্চিয়ান। এই 6 জন এখনো পর্যন্ত যা জানা যায় অস্ট্রেলিয়াকে জাতীয় দলের হয়ে প্রতিনিধিত্ব করেছেন, যাদের শরীরে অ্যাবরিজিনাল বা আদিবাসী রক্ত আছে।
আমরা আমরা যেহেতু জানি যে ক্রিকেটটা মূলত ইংলিশ মানে পুরনো ব্রিটিশ উপনিবেশের দেশগুলোই বেশি খেলে বা বেশি খেলতে অভ্যস্ত, তো সেইখানে এবং অনেক ক্ষেত্রে মানে বেশিরভাগ ক্ষেত্রেই ব্রিটিশরা গিয়েই ক্রিকেটের প্রচলন করেছে সেই সমস্ত দেশগুলোতে, ইনক্লুডিং ভারত। তো ক্রিকেট বিশ্বে, অল ওভার ক্রিকেট বিশ্বে যাদের কুলীন দেশ বলে আমরা জানি ক্রিকেট খেলা, সেখানে অ্যাকচুয়ালি অ্যাবরিজিনালদের প্রভাবটা কতখানি বা অ্যাবরিজিনাল ক্রিকেটের ইতিহাসটা কেমন? যদি আমি একটুখানি আমি অস্ট্রেলিয়া পার্টে একদম পরে আসছি, তার আগে যদি আদার দ্যান অস্ট্রেলিয়া এই চিত্রটা একটু বলেন। অস্ট্রেলিয়ার বাইরের চিত্র দেখতে গেলে তোমার যদি দেখো মানে ক্রিকেট খেলিয়ে দেশগুলো, বা আমি একটু মহাদেশ দিয়ে যাবো আর কি, অস্ট্রেলিয়ার ঠিক পাশের যে দেশটা নিউজিল্যান্ড, নিউজিল্যান্ডও ক্রিকেট খেলা শুরু হয় ব্রিটিশারদের প্রভাবে, এবং সেখানে কিন্তু নিউজিল্যান্ডের ক্রিকেটে আমি বেশি নাম করবো না, দুজন ক্রিকেটারের নাম করবো যাদের নামটা টেস্ট ক্রিকেটে যারা খেলেছেন। একজন কয়েক বছর আগে রিটায়ার করেছেন, রস টেলর। রস টেলর অ্যাকচুয়ালি তার মা ছিলেন সামোয়ান। সামোয়া হচ্ছে একটা দ্বীপপুঞ্জ বা দ্বীপ বলা যায় নিউজিল্যান্ডের পাশে প্রশান্ত মহাসাগরে। সেখানকার তারা সেখানে ট্রাইবালস ছিলেন। সামোয়ান এক মহিলাকে বিয়ে করেন রস টেলরের বাবা। রস টেলরের পুরো নামটা যদি দেখো, কেউ পড়ে দেখলে বুঝবে, তার নামের মধ্যে রস বাদ দিয়ে বাকি যে তিনটে অংশ আছে LPRL টেলর, এর আটটা রস, এবং সেটা দেওয়া না। উনি ওই সামোয়ান নাম নিয়ে ভর্তি হন ছোটবেলায়, তখন তার স্কুলের সহপাঠী ও মাস্টারমশাইয়ের নাম নিয়ে বিশাল সমস্যায় পড়তেন, কেননা তারা ওয়েস্টার্ন, ঠিক আছে, তো ইউরোপিয়ান কালচারের অভ্যস্ত। তার জন্য তখন তার মা নাম দেন রস, সেটা স্কুলে বলা হয়, সেখান থেকে তিনি রস টেলর নামে পরিচিত। আরেকজন নিউজিল্যান্ডের খেলোয়াড়ের নাম বলবো, যিনি আরো আগে খেলেছেন 90-এর দশকে, উইকেট কিপার ব্যাটসম্যান ছিলেন, অ্যাডাম প্যারোরে, যিনি এভারেস্টেও চলেছেন। হ্যাঁ, মানে বোধহয় একমাত্র আন্তর্জাতিক ক্রিকেটার যিনি এভারেস্ট ক্লাইম্ব করেছেন। হতে পারে এডমান্ড হিলারি দেশের লোক, তো হতেই পারে, রক্তে কোথাও একটা আছে, রক্তে বা সংস্কৃতিতে আছে। তো অ্যাডাম প্যারোরে ছিলেন মাওরি, আরেকটা ট্রাইব যারা নিউজিল্যান্ডে আছে। ইনফ্যাক্ট মাওরি ট্রাইবটা সম্বন্ধে যারা নিউজিল্যান্ডের রাগবি টিম অল ব্ল্যাক যারা খবর রাখেন তারা জানবেন, মাওরি অল ব্ল্যাক টিম যখন খেলা শুরুর আগে তারা কিছু বডি মুভমেন্ট করে অ্যাজ এ রিচুয়াল, যেটা কিন্তু মাওরিদের থেকে পাওয়া। আচ্ছা, তো আমি নিউজিল্যান্ড বললাম, অস্ট্রেলিয়া বললাম, একটা মহাদেশ গেল। তুমি যদি আফ্রিকা দেখো, আফ্রিকা তো মূলত কালোদের দেশ, মানে আমরা যারা কালো বলি, মানে আগে নিগ্রো বলা হতো, এখন নিগ্রো কথাটা তো গালাগালি হয়ে গেছে। তো সেখানে কিন্তু দক্ষিণ আফ্রিকা যে খেলে, দক্ষিণ আফ্রিকা কিন্তু আবার বলছি ইংল্যান্ড মানে ব্রিটিশ এবং খানিকটা ডাচ, এই দুটো মানে পশ্চিমা সংস্কৃতি বা ওয়েস্টার্ন কালচারের লোক গিয়ে তারা সেখানে রাজত্ব করতে শুরু করে, এবং তারপরে কালোদের হাত থেকে দেশটার কন্ট্রোল বা সমস্তগুলো তারা নিয়ে নিয়েছিল। এই দক্ষিণ আফ্রিকার ইতিহাস আমরা জানি। এবার জিম্বাবুয়েও দক্ষিণ আফ্রিকার অংশই ছিল, ঠিক আছে, তো মানে আগে একই দেশ ছিল, পরে ভাগ হয়ে যায়। তো এখানেও তুমি দেখবে আফ্রিকান ক্রিকেটারদের, আফ্রিকান পুরনো ক্রিকেটার যারা অনেকেই আছেন তারা এখনো খেলছেন, এবং এটা তো অনেক বলছিল যে দক্ষিণ আফ্রিকাতে ব্ল্যাক ক্রিকেটারদের আধিপত্য বা সেই নিয়ে অনেক আলোচনা এমনকি বিতর্ক হয়েছে। এখানে আমি মানে উইলে যে সমস্ত দর্শকরা এই সদ্য আর কি আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন বা এখন দেখছেন, তাদের জন্য বলে রাখি, আমরা কলরবদার সঙ্গেই একটা অনুষ্ঠান এর আগে করেছিলাম বাসিল ডি অলিভেরাকে নিয়ে। সেখানে এই দক্ষিণ আফ্রিকায় যারা ব্ল্যাক নন হোয়াইট, তাদের ক্রিকেট সংস্কৃতি এবং তাদের ক্রিকেট ইতিহাস নিয়ে একটা আলোচনা রয়েছে। এবার যদি ওয়েস্ট ইন্ডিজ দেখি, ওয়েস্ট ইন্ডিজে যদি দেখো তাহলে দেখবে ওয়েস্ট ইন্ডিজের অরিজিনাল যারা থাকতেন তাদের অনেকেই কালো রক্তের, মানে কালো রঙের। আর পরে অবশ্যই আফ্রিকা থেকেও প্রচুর ওয়েস্ট ইন্ডিজে নিয়ে যাওয়া হয়েছে কৃতদাস হিসেবে, আখেরি ক্ষেত্রে কাজ করতে গেছেন অনেকে, এবং ভারত থেকেও গেছেন। তো কাজে ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটের মধ্যেও মানে যদি বলো মানে আদিবাসীদের প্রাধান্য প্রচুর আছে।
অবশ্যই। এখানে আরেকটা জিনিস আমি আপনাকে আরেকবার একটু ইন্টারাপ্ট করছি, সরি। এখানে কেউ কোনো দর্শক যেন এটা ভেবে না নেন যে আমাদের আলোচনার প্রয়োজনে এই বারবার সাদা বা কালো এই শব্দগুলোকে উচ্চারণ করতে হচ্ছে, এবং এটার সঙ্গে বর্ণবিদ্বেষের কোনো রকম সম্পর্ক নেই বা সেটাকে কোনো রকম মানে ইনস্টিগেট করার কোনো বিষয় নেই। এটাকে জাস্ট বিষয়টাকে সহজভাবে বোঝানোর জন্য একটা বা দুটো শব্দে আমরা এবং আলোচনার স্বার্থে আমরা জিনিসগুলোকে মানে শব্দগুলোকে ব্যবহার করছি। একদমই তাই। তো আর একটা যেটা আছে, এবার যদি ভারতীয় উপমহাদেশে দেখি, ভারতীয় উপমহাদেশে অ্যাকচুয়ালি এই জিনিসটা সেভাবে হয়নি। মানে আদিবাসীদের ক্রিকেটে আসা এটা খুব একটা হচ্ছে বলে জানা যায় না। বিক্ষিপ্ত ভাবে একাধিক থাকতে পারেন, কিন্তু আন্তর্জাতিক ক্রিকেটে কাজে তুমি দেখো এভাবে প্রায় প্রত্যেকটা ক্রিকেট খেলিয়া দেশও সেখানে কিন্তু আন্তর্জাতিক খেলোয়াড়দের মধ্যেও অ্যাবরিজিনদের একটা ভূমিকা রয়ে গেছে। অবশ্যই। এবারে অস্ট্রেলিয়ায় যদি যাই, তুমি বলছিলে অস্ট্রেলিয়াতে আসবে, বলো অস্ট্রেলিয়া নিয়ে কি জানবার আছে? মানে অস্ট্রেলিয়া এখানে বোধহয় যতটুকু আপনার সঙ্গে আলোচনা হয়েছে বা যতটুকু দেখেছি বা আপনি যতটুকু তথ্য দিয়ে সাহায্য করেছেন, এদের এখানে অস্ট্রেলিয়ান অ্যাবরিজিনাল ক্রিকেটারদের বা অ্যাবরিজিন ক্রিকেটের একটা বোধহয় লম্বা ইতিহাস রয়েছে, যেটা অন্য বাকি দেশগুলোর ক্ষেত্রে, যেটা আপনি নিউজিল্যান্ডের উদাহরণ দিলেন বা সাউথ আফ্রিকা, তার থেকেও বেশ কিছুটা পুরনো এবং বেশ কিছুটা উল্লেখযোগ্য বোধহয়। তো সেই ইতিহাসটা সম্পর্কে আপনি যদি একটু বলেন। একটু সংক্ষেপে বলি আর কি। তোমার অস্ট্রেলিয়া তো দেশটার মধ্যে মানে আমাদের যারা বলি মানে ইউরোপিয়ান কালচার আসার রাস্তা হচ্ছে ইংল্যান্ডের থেকে। অস্ট্রেলিয়াতে ইংল্যান্ড থেকে বেশ কিছু মানে অপরাধীদের দ্বীপান্তর দেওয়া হতো। আমাদের যেমন সাহেবি আমলে আন্দামান ছিল, ইংল্যান্ড থেকেও কালাপানি বদলে ওদের কি পানি বলা হতো আমি জানি না, তাদেরকে অস্ট্রেলিয়ায় দ্বীপান্তর দেওয়া হতো। এটা এবং এখান থেকে তাদেরই যারা বংশধর যারা দ্বীপান্তরে গেছিলেন, সেখানে মূলত ইংল্যান্ডের যারা অপরাধী তাদের বংশধররাই হচ্ছে কিন্তু পরে আস্তে আস্তে ওখানে বসবাস স্থাপন করে, এবং সেখান থেকে যে আমরা অস্ট্রেলিয়ানদের যে ইউরোপিয়ান পার্টটা যেটা আর কি মানে পশ্চিমী ভাগটা, তারা সেখান থেকে এসছে এবং সেখানেই আধিপত্য শুরু হয় আস্তে আস্তে বেড়ে যায়। সেখানে কিন্তু আদিবাসী ছিল, যেমন আমেরিকাতে রেড ইন্ডিয়ান ছিল, অস্ট্রেলিয়াতে কিন্তু নানা রকম অ্যাবরিজিনালরা ছিলেন, এখনো আছে। এখন কিছু মিউজিয়াম পিস আস্তে আস্তে হয়ে যাচ্ছে, যেটা আমেরিকাতে রেড ইন্ডিয়ানদের ক্ষেত্রে হয়ে যাচ্ছে, কিন্তু ছিলেন এবং তারা ক্রিকেট খেলতেন। ইন্টারেস্টিংলি তারা ক্রিকেট খেলতেন। আচ্ছা, 19 শতাব্দী মানে 1860s 1860 দশকের সময় আর কি, ভিক্টোরিয়া মানে ভিক্টোরিয়া প্রদেশ যেটা আর কি, সেখানে কিন্তু আদিবাসীদের ক্রিকেটের টিম ছিল এবং সেই টিমগুলোকে তারা ট্রেন করেছিলেন সাহেবরাই, কিছু ইংরেজ, তারাই তাদেরকে খেলাটা শিখিয়েছিলেন, তাদের টিমগুলোকে তৈরি করেছিলেন, উৎসাহ দিতেন, দিয়ে টিম তৈরি করা হতো। এবং এইভাবে করতে করতে 1868 সালে অস্ট্রেলিয়ার প্রথম যে ক্রিকেট দল ইংল্যান্ডে খেলতে যায়, সেটা কিন্তু পুরোপুরি আদিবাসীদের দল। আচ্ছা, আশ্চর্য হবেন, কেননা অস্ট্রেলিয়া ক্রিকেট দল যেটা যে অস্ট্রেলিয়া 1877 সালে টেস্ট ম্যাচ খেলা শুরু হয়, অস্ট্রেলিয়ান দল ইংল্যান্ডে খেলতে যায় টেস্ট ম্যাচ খেলতে, সেটা তারও প্রায় কয়েক বছর পরে। কিন্তু তার থেকে এক দশকেরও আগে 1868 তখন অস্ট্রেলিয়া থেকে প্রথম একটা ক্রিকেট দল ইংল্যান্ডে খেলতে গেছিল। আর তার আগে পর্যন্ত মাত্র 3টে দল বিদেশ সফর করেছিল ক্রিকেট খেলতে। তার মধ্যে সবকটাই ইংল্যান্ডের দল। তার মধ্যে একটা ইংল্যান্ডের মানে এটা আরেকটা লোকে শুনলে আশ্চর্য হবে, 1859 সালে ইউনাইটেড স্টেটস এবং কানাডাতে ইংল্যান্ডের প্রথম ক্রিকেট দল খেলতে গেছিল। মানে পৃথিবীর ক্রিকেট ইতিহাসে প্রথম দল যারা বিদেশে খেলতে গেছিল, সেটা গেছিল ইংল্যান্ড থেকে, খেলতে গেছিল ইংল্যান্ডে, আমেরিকা এবং কানাডাতে 1859। ঠিক আছে, তারপরে দুটো টিম অস্ট্রেলিয়ায় গেছিল ওই 1860 দশকের গোড়ার দিকে, 61, 63, 64 এর সময়। তারপর পর এই অ্যাবরিজিনালদের টিমটাই কিন্তু
1868-তে ইংল্যান্ডে খেলতে যায়। অর্থাৎ আমি যদি এইখান থেকে একটা জিনিস তুলে আনি, সেটা হচ্ছে 1868 সালে যে দলটা প্রায় মাস ছয়েকের জন্য ইংল্যান্ড সফরে গেছিল, সেটাই প্রথম অব্রিটিশ দল যারা বিদেশ সফরে যায় ক্রিকেট খেলতে। একদম তাই। আচ্ছা, আর একটা প্রশ্ন এখান থেকে, এই যে তার আগে বললেন যে ইংল্যান্ড দল 1860-61 সময়টা দুবার এতে যায়, আপনার অস্ট্রেলিয়া সফরে যায়। সেই সময় যে অস্ট্রেলিয়া দলের সঙ্গে তারা খেলেছিলেন, সেটা কি ব্রিটিশ অধ্যুষিত অস্ট্রেলিয়ান নাকি অ্যাবরিজিন অস্ট্রেলিয়ানস? মিক্স দল থাকতো, ঠিক আছে, কিন্তু অ্যাবরিজিনরা খেলেছেন। আচ্ছা, মানে 1860-এর দশকে অস্ট্রেলিয়াতে অ্যাবরিজিনালরা ক্রিকেট খেলছেন, এটা কিন্তু বেশ প্রচলিত ছিল। অন্তত ভিক্টোরিয়া স্টেটে ছিল, মানে ভিক্টোরিয়াতে খুব বেশি পরিমাণে এটা ছিল, যদিও সাহেবরা তাদের শিখিয়েছিলেন, কিন্তু প্রচলন ভালো মতো ছিল। ওকে, আচ্ছা। তো এবার ওখান থেকে তারপরে যখন 1877 সালে মূল অস্ট্রেলিয়া দল খেলতে গেল, সেখানে কি অ্যাবরিজিনালদের কোনো প্রভাব ছিল? না, তারপরে আস্তে আস্তে যেটা হয়, মানে ইউরোপিয়ান কালচারের প্রভাবে আস্তে আস্তে কিন্তু অস্ট্রেলিয়াতে অন্য অনেক দেশের মতোই এরা প্রান্তিক হয়ে যাচ্ছিলেন। এইসব আদিবাসীরা প্রায় সব দেশেই তারা হয়ে গেছেন, ঠিক আছে। যে প্রান্তিক হয়ে যাওয়ার ফলে কি হয়েছিল, এদের আর কি অন্যান্য তারপরে ফর্মালি লেখাপড়া শেখা নয় প্রায় কেউই। কাজ বলতে ওই চাষবাসের কাজ বোঝেন, আর কিছু শিকার করতে পারতেন, ঠিক আছে। শিকার মানে বলছি হান্টিং বা এই জাতীয় কিছু। তো এদের আসলে এই যে যখন আস্তে আস্তে ইন্ডাস্ট্রিয়ালাইজ হওয়া শুরু হলো, শিল্পায়ন শুরু হলো এইসব দেশগুলোতে, সেখানে তাদের তো জায়গা হয় না, আর যদি হয়ও সেগুলো হচ্ছে কুড়ি কাবাডির কাজ। তো তারা সমাজে আস্তে আস্তে নিচের দিকে চলে যেতে শুরু করলেন, এবং তার ফলে যেটা হয়, তাদের থাকবার ব্যবস্থাও তারাও সব আস্তে আস্তে, যেটা অস্ট্রেলিয়া বলে বুশম্যান, মানে তারা সব প্রান্তরে মাঠে ঘাটে ঝোপ জঙ্গলে থাকা শুরু করলেন, কোনো মতে ছাউনি করে। তো এইভাবে আস্তে আস্তে দেখা গেল যে অস্ট্রেলিয়াতে ক্রিকেটে এই যে আদিবাসীদের অংশগ্রহণটা কমতে শুরু করলো, আস্তে আস্তে বাড়তে শুরু করলো, যেটা সেটা হচ্ছে ইউরোপিয়ান কালচারের যারা আছে তাদের আধিপত্য। এইটা হচ্ছে দুঃখজনক, কিন্তু এটাই সত্যি হয়েছিল। এবং একটা সময় হয়েছিল অস্ট্রেলিয়াতে, মানে অস্ট্রেলিয়া ফর হোয়াইটস বলে একটা 20th সেঞ্চুরির প্রথম দিকে একটা খুব জোরালো হাওয়া ওঠে যে অস্ট্রেলিয়া হবে সাদাদের জন্য। সব সমস্ত কিছু মিলিয়ে এরা এই আদিবাসী যারা আর কি, তারা কর্নার্ড হয়ে যান সব দিক থেকে, সামাজিক, অর্থনৈতিক সব দিক থেকে। এখানে আমি আপনাকে জিজ্ঞেস করবো যে 1868 সালে যে দলটা খেলতে গেছিল ইংল্যান্ডে, সেই দলটার পারফরমেন্স কেমন ছিল, বা তারা ক্রিকেটটা কেমন খেলেছিলেন সেবারে? তারা ক্রিকেট যা খেলেছে, আমি একটু স্ট্যাটসটা আমাকে চট করে দেখে নিতে হবে। তারা যেটা খেলেছিলেন, অনেকগুলো ম্যাচ তারা খেলেছিলেন, এবং তার মধ্যে অধিকাংশ ম্যাচে কিন্তু তাদের পারফরমেন্স বেশ ভালো ছিল। মানে বেশ কিছু জিতেছিলেন, কিছু ড্র করেছিলেন, অবশ্যই কিছু হেরেছিলেন। এবং ওই এক্সাক্ট তথ্যটা আমি এখানে একটু খুঁজে বার করছি না, কিন্তু যেটা হয়েছিল সেটা হচ্ছে তাদের কয়েকজন খেলোয়াড়, তাদের মধ্যে একজন খুব নাম করেছিলেন, জনি মুলার। আচ্ছা, এবার এর মধ্যে নামগুলো, আমি তাদেরকে যে নামগুলো বলছি সেগুলো কিন্তু সাহেবী নাম। আদিবাসী নামগুলো তাদের অদ্ভুত সব নাম হয় আদিবাসীদের, এটা তুমি জানো নিশ্চয়ই। আদিবাসীদের অদ্ভুত সব নাম দেওয়া হয়, রেড ইন্ডিয়ানদের মধ্যেও আছে, আমাদের ভারতবর্ষের আদিবাসীদের মধ্যেও আছে। তো জনি মুলারের নামটা দেওয়া নাম। তিনি নাকি ব্যাট হাতে এবং বল হাতে রীতিমতো মানে ভালো ফল করেছিলেন, এবং তাদের খেলা দেখতে মাঠে লোকজন বেশ আসতো। সঙ্গে আরো একটা অ্যাট্রাকশন ছিল, জাস্ট কথা প্রসঙ্গে বলি আমি, সেটা হচ্ছে যে তারা মাঠে খেলা চলাকালীন বা খেলার ফাঁকে, খেলা চলাকালীন বলে খেলার ফাঁকে বিরতিতে আদিবাসীদের অন্য কিছু গুণ ছিল, যেমন বুমেরাং ছোড়া। বুমেরাংটা অ্যাকচুয়ালি একটা অস্ট্রেলিয়ার আদিবাসীদের মানে অস্ত্র ছিল, শিকার করার জন্য ব্যবহার করতো তারা। তো একজন ছিলেন তিনি বুমেরাং থ্রোয়িং দেখাতেন, আর একজন ছিলেন তিনি একটু দূরে দাঁড়ানো কাউকে বলতেন, তুমি বল ছুঁড়ে, ক্রিকেট বল ছুঁড়ে আমার গায়ে মারার চেষ্টা করো, আমি আটকাবো, আমার গায়ে লাগাতে পারবে না। এবং তিনি আটকাতেন কি দিয়ে,
একটা ছোট এরকম লেন্থের সরু ক্রিকেট ব্যাটের মতো একটা কাঠের টুকরো, আর এক হাতে একটা বুমেরাং, এই দিয়ে তিনি আটকাতেন। এই যে বলতে পারেন একটা মাঠে লোক টানবার, লোকদের আগ্রহ তৈরি করার জন্য রাস্তা, সেগুলো তাছাড়া ক্রিকেট খেলা তো হয়েছেই আর কি। তো এই পারফরমেন্সটা কিন্তু, এবং এটা নিয়ে যেটা উল্লেখযোগ্য সেটা আমি জানি না গানটা শোনানো যাবে না কিনা, এটা নিয়ে পরবর্তীকালে অনেক পরে অস্ট্রেলিয়ান পেস বোলার ক্রিকেটার লেনি প্যাসকো, নামটা অনেকেই হয়তো জানেন, 80 দশকে খেলেছেন, 70-80 দশকে খেলতেন। লেনি প্যাসকো তাঁর এক পরিচিত বা বন্ধুকে, তিনি কান্ট্রি সিঙ্গার ছিলেন, তাকে গান লিখতেন এবং গান গাইতেন, ঠিক আছে? স্কুলিয়ান বোধহয় নাম খুব সম্ভব। তাকে বলেছিলেন তুমি একটা গান লেখো ওই দলটাকে নিয়ে। তিনি গানটা লিখেছিলেন, সুর দিয়েছিলেন, গেয়েও ছিলেন। সেই গানটা দিদিকে যারা শুনবেন, ইউটিউবে পাওয়া যায়, যারা শুনবেন আমি অনুরোধ করবো যে তাদের মধ্যে আগ্রহ থাকলে শুনতে, তাতে কিন্তু এই অস্ট্রেলিয়ান দলটার একটা চিত্র পাওয়া যায়। সেই 1868 তাদের কয়েকজনের নাম, তারা কে কি করতেন, কেমন খেলেছিলেন, এইগুলো নিয়ে সংক্ষেপে 4.5 মিনিটের গান, এটা একটা আছে এইখানে। এবার এই প্রসঙ্গে আসার আগে লেনি প্যাসকো চলে এলাম আর কি 1868 থেকে 1970 শেষের দিকে, 78-82 আগে। মাঝখানে একজন বড় যোগসূত্র কিন্তু ছিলেন বা এখনো আছেন, তিনি বেঁচে আছেন, একজন অস্ট্রেলিয়ান ক্রিকেটার। তার নামটা বোধহয় উল্লেখ করাটা দরকার এখানে। অবশ্যই, ওটা না বললে এই পুরো অনুষ্ঠানটাই ইনকমপ্লিট থেকে যাবে। হ্যাঁ, এটা হচ্ছে ভদ্রলোকের নাম, হচ্ছে ভদ্রলোক কিনা জানি না, বেশ কিছু লোক আছেন তারা তাকে ভদ্রলোক বলে মনে করেন না। ইয়ান চ্যাপেল অস্ট্রেলিয়ান সরকারের সঙ্গে তাদের কাছে অনেক আবেদন নিবেদন, তর্ক বিতর্ক করে সরকারের কাছ থেকে অস্ট্রেলিয়ান ক্রিকেট ACA, যেটা অস্ট্রেলিয়ান ক্রিকেট অ্যাডমিনিস্ট্রেশন যারা করে, অস্ট্রেলিয়ান ক্রিকেট কন্ট্রোল বোর্ড, ফাইনালি তাদেরকে কনভিন্স করাতে পেরেছিলেন যে এই দলটা 14টা জার্সি তৈরি করা হয়। আচ্ছা, 14 জন খেলোয়াড় ছিলেন, জার্সির নাম্বার হয় ACA 1 থেকে ACA 14। টেস্ট ক্রিকেটারদের জার্সির নাম্বার হয় আজকাল, অস্ট্রেলিয়াতে 1 দিয়ে শুরু হয়ে গেছে। কি করা যায়, ACA 1 থেকে ACA 14 এই নাম্বারে 14টা জার্সি হয়, এই ক্রিকেটারদের দলটাকে সম্মান জানাবার জন্য। এবং সেই জার্সি আমার যতদূর মনে পড়ছে দুজন এই দলের দুজন বংশধর, নাম দুটো মনে পড়ছে না আমার, তাদেরকে ওই জার্সি গুলো উপহার দেয়া হয় একটা অনুষ্ঠানের মাধ্যমে। এবং 2002 সাল থেকে এই অস্ট্রেলিয়ান অ্যাবরিজিনাল 11কে সরকারি স্বীকৃতি দেওয়া হয়েছে যে হ্যাঁ, এরা অস্ট্রেলিয়ান ক্রিকেট দলের অংশ ছিলেন 1868 সালে। আর একটা ইন্টারেস্টিং ছোট্ট খবর বলি, সেটা হচ্ছে আমি একটু আগে দেখছিলাম, সেটা হচ্ছে 1988 সালে এই অ্যাবরিজিনাল, 1988 মানে 120 বছর বাদে, কিছু অ্যাবরিজিনাল প্লেয়ারকে নিয়ে জন ম্যাগুয়ার বলে একজন সাহেব, তারা ইংল্যান্ডে একটা টোকেন ক্রিকেট সফর করতে গেছিলেন টু কমেমোরেট দ্যাট 1868 ট্যুর। কাজে এখন কিন্তু অস্ট্রেলিয়াতে অ্যাবরিজিনাল ক্রিকেট বললে সেখানকার লোক যারা ক্রিকেটের খবর রাখেন তারা আশ্চর্য হবেন না, তাদের কাছে এটা পুরোপুরি অপরিচিত নয় না। এবং এইটা করার পেছনে কিন্তু ওই সেই অভদ্র লোকটির একটা বিশাল অবদান আছে। একদম একদম, এইটা আমার মনে হলো বলাটা দরকার আছে আর কি, মানে কিভাবে আমরা ইয়ান চ্যাপেলকে নিয়ে এর আগে তার জন্মদিনে একটা ছোট পোর্শন দিয়েছি, মানে কাজ করেছিলাম, কিন্তু এই ইয়ান চ্যাপেলকে বোধহয় অধিকাংশ ক্রিকেট সমর্থকরা, যারা ইয়ান চ্যাপেলের ব্যাটিং বা অধিনায়কত্বের ফ্যান, বা যারা ইয়ান চ্যাপেলকে বিভিন্ন কারণে পছন্দ করেন না, তাদের বোধহয় অনেকেই এই ব্যক্তি ইয়ান চ্যাপেলের এই দিকটা অনেকেই জানেন না, যারা মানে এইরকম একটা ইতিহাসকে তিনি সামনে এনে তাদেরকে স্বীকৃতি দিয়ে এবং একটা জায়গা করে দেওয়া ক্রিকেট বিশ্বে, এটা কিন্তু একটা বিরাট কাজ। এবং 2018 মানে আজ থেকে 6 বছর আগে, 6 না 7 বছর বলবো, জুন মাসে অস্ট্রেলিয়া থেকে কিন্তু অ্যাবরিজিনালদের একটা ছেলেদের দল, একটা মেয়েদের দল ইংল্যান্ড সফরে গেছিল 150 বছর উপলক্ষে। আচ্ছা,
এগুলো সবই মানে বলতে পারো মানে উপলক্ষে আর কি, খুব সিরিয়াস ট্যুর নয়, সিগনিফিকেন্ট কিছু স্টেপস। হ্যাঁ, কিন্তু এগুলো হচ্ছে মানে সেই বছরটাকে মনে করে, সেই সফরটাকে মনে করে, এবং এগুলো সবই কিন্তু অস্ট্রেলিয়ান ক্রিকেট বোর্ডের তরফ থেকে উদ্যোগ নেওয়া অথবা সরকারি উদ্যোগ। ঠিক। একটা রেকগনিশনের ব্যাপার আছে, রেকগনিশনটা কিন্তু এই ক্রিকেটাররা অনেক দেরিতে হলেও কিছুটা পেয়েছেন। আর একটা আছে, অস্ট্রেলিয়াতে একটা মেডেল দেওয়া হয় এখন কোনো একটা পর্যায়ে সেরা ক্রিকেটারকে, সেই মেডেলটা কিন্তু জনি মোলাগের নামে। আচ্ছা, জনি মোলাগ মেডেল দেওয়া হয়, যিনি 1868 সালে ইংল্যান্ড সফরে গেছিলেন। ইংল্যান্ড সফরে গিয়ে সবচেয়ে মানে খেলা সবচেয়ে বেশি নাম করেছিলেন। একটা খালি নাম আমি বলতে ভুলে গেছি কথায় কথায়, অ্যাবরিজিনাল ক্রিকেট তুমি বলছিলে কথা, তো মানে 1868 থেকে আমি চলে গেলাম অনেক পরে, 1978, তাই তো? মাঝখানে কিন্তু একজন আদিবাসী ক্রিকেটার, তিনি কিন্তু ব্র্যাডম্যানকে আউট করে বিখ্যাত হয়েছিলেন, কুইন্সল্যান্ডের পেস বোলার এডি গিলবার্ট। খুব জোরে নাকি বল করতেন, মানে ব্র্যাডম্যানের কথায় ওর মতো জোরে বল করতে ব্র্যাডম্যান কাউকে নাকি দেখে মানে খেলেননি। হ্যাঁ, মানে উনি অ্যাকচুয়ালি কুইন্সল্যান্ডের ফার্স্ট ক্লাস ম্যাচ খেলতেন, শেফিল্ড শিল্ড খেলেছিলেন, সেখানেই ব্র্যাডম্যানকে আউট করেছিলেন। কিন্তু ওর বোলিং অ্যাকশন নিয়ে কিছু কিছু কথা ওঠে এবং বোধহয় থ্রোয়িং এর জন্য ওকে অস্ট্রেলিয়া খেলতে পারেননি। দুঃখজনক ভাবে ওকে শেষ জীবনটা খুব দুঃখে, কষ্টে এবং আর্থিক অনটনে কাটে। ওর যে কবর দেওয়া হয়েছে মৃত্যুর পর, সেটা কোনো একটা মাঠের ধারে কোনো একটা গাছের তলায় আর কি ফেলা করে কবর দেওয়া হয়েছিল। সেটা অবশ্য পরবর্তীকালে এই হওয়ার পর সেই কবরের ওপরে আবার তার ঠিকঠাক স্মৃতিস্তম্ভ স্থাপন করা হয়েছে এডি গিলবার্টের নামে, যিনি একসময় বলা হতো মানে অস্ট্রেলিয়ার সবচেয়ে দ্রুতগামী বোলার। আচ্ছা, ব্যাটম্যানের হাত থেকে ব্যাট ছিটকে গেছিল তার বল নাকি, শোনা যায়। বলে এত ফোর্স ছিল, ব্যাটম্যানের হাত থেকে ব্যাট ছিটকে বেরিয়ে গেছিল। তার বোধহয় দুর্ভাগ্য, এটা বোধহয় এডি গিলবার্টের দুর্ভাগ্য যে তিনি যখন খেলছিলেন তার আগে অস্ট্রেলিয়ান ক্রিকেটে কোনো ব্যক্তি ইয়ান চ্যাপেল উঠে আসেন সম্ভবত। ব্র্যাডম্যানের আত্মীয়তা অবশ্য এডি গিলবার্টের কথা আছে। অনেক ধন্যবাদ কলরবদা, একটা খুব কম চর্চিত প্রায় অজানা ইতিহাসকে আমাদের দর্শকদের জন্য সামনে তুলে ধরার জন্য। এরকম আরো অনুষ্ঠান নিয়ে আমরা দর্শকদের সামনে আসতে চাই, যদি তারা এই ধরনের অনুষ্ঠান দেখতে পছন্দ করেন। আপনাদের ফিডব্যাকের জন্য আমরা অবশ্যই অপেক্ষা করব। আবার পরবর্তী কোনো অনুষ্ঠানে আপনার সামনে দেখা হবে কলরবদা। অনেক ধন্যবাদ, ভালো থাকবেন। নমস্কার।